এই গাইঘাটা থানার সামনে বাংলা পক্ষর অনেক মাইক লাগানো হয়েছে। যদি আমাদের কাছে অর্থ থাকতো, এখান থেকে ঠাকুরনগর, এখান থেকে চাঁদপাড়া, এই দিক থেকে একদম হাবড়া পর্যন্ত মাইক লাগিয়ে দিতাম, যাতে আইনের কথাগুলো সকলের কানে ঢোকে। প্রথম কথা, বাংলা পক্ষ হাতে কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে। কখনো গত 3-4 দিনে আপনি আপনার সাংসদকে আইনের কাগজ নিয়ে দাঁড়াতে দেখেছেন? কেউ দেখেছেন? যারা তার কথায় নাচছেন বা নাচছেন না, তারা কি কেউ দেখেছেন মাননীয় সাংসদ ঠাকুর বাড়ির সদস্য, যিনি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বংশধর, সেই শান্তনু ঠাকুর কাগজ নিয়ে একবারও টিভি চ্যানেলের সামনে বা আপনাদের সামনে দাঁড়িয়েছেন? কেউ দেখাতে পারবেন? একটু চেঁচিয়ে বলবে, কেউ দেখেছো? কেউ দেখেছো? কাগজ দেখিয়েছে? আইন পড়ে শুনিয়েছে? বাংলা পক্ষ হাতে কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে। এটা কি লেখা আছে? To be published in the Gazette of India, Extraordinary Part 2, Section 3, Subsection 1, New Delhi, 11th March 2024, 11ই মার্চ স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারা প্রকাশিত আইনের নথি। এখানে প্রথমে বলা আছে যে কার এই আইন বানানোর ক্ষমতা আছে। In exercise of the powers conferred by the Section 18 of the Citizenship Act 1955, the central government hereby makes the following rules to further amend the Citizenship Rules 2009. আমাদের মূল নাগরিকত্ব আইন 1950 সালে তৈরি হয়েছে, 1955 সালে তৈরি হয়েছিল। তা 1987 সালে অ্যামেন্ড করা হয়, মানে 1987 সালে একবার সিএ হয়েছিল, তারপর 2003 সালে সিএ হয়েছিল, তারপর 2019 সালে সিএ হয়েছে। 2019 সালে পাস হয়ে যাওয়া সিএ অনুযায়ী 2009-এর যে সিটিজেনশিপ রুল, সেটাকে সংশোধন করা হলো, সেখানে পরিবর্তন করা হলো। এটা এখানে লেখা আছে। এবার ধরুন আপনি বাংলাদেশ বা পাকিস্তান থেকে 1947-এর পর চলে এসেছেন, বা 1971-এর পর চলে এসেছেন। আপনি ভাবছেন কত সাল থেকে আবেদন করতে হবে এবং কে আবেদন করবে, কিভাবে আবেদন করবে, কি কি নথি লাগবে, সেটা পড়ে শোনাচ্ছি। The application from a person for grant of citizenship by naturalization fulfilling the qualifications for naturalization under the provisions of the 3rd schedule is submitted in Form 8A, which includes যারা প্রসেস অফ ন্যাচারালাইজেশন মানে ওপার থেকে চলে এসেছেন, 6 বছর আছেন, যারা নাগরিকত্ব চাইছেন, তাদের কি কি করতে হবে? An affidavit verifying the correctness of the statements made in the application, along with an affidavit from an Indian citizen testifying the character of the applicant. মানে আপনাকে একটা এফিডেভিট জমা করতে হবে, আপনি সমস্ত ঠিক তথ্য দিয়েছেন এই বলে আপনাকে এফিডেভিট জমা করতে হবে। এবং যে ভারতীয় নাগরিক, যে অলরেডি ভারতীয় নাগরিক, যে সিএর জন্য অ্যাপ্লাই করছে না, তার থেকে আপনার ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে এর সঙ্গে জুড়তে হবে। 2, a declaration from the applicant that he has adequate knowledge of one of the languages as specified in the 8th schedule of the Constitution. ভারতের সংবিধানের 8ম তফসিলে যে ভাষাগুলো অন্তর্ভুক্ত আছে, বাংলা তার একটা। আপনি বাংলা জানেন লিখতে, পড়তে বা বলতে, সেটা দিতে হবে। এটা সকলেই পারবেন। তারপর
তারপর কি? তার মানে একটা এফিডেভিট যে সমস্ত তথ্য ঠিক দিচ্ছেন, তথ্যগুলো কি দিতে হবে, এবার সেই জায়গায় আসছি। Every application made by the applicant under sub-rule 1 shall have a declaration to the effect that the citizenship of his country shall stand renounced irrevocably in the event of his application being approved, and that he shall not raise any claim on it in future. বলতে হবে এটা আবেদন করছি মানে আমি আমার বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে দিলাম, ভারতের নাগরিকত্ব পাই বা না পাই আমি আমার বাংলাদেশি নাগরিকত্ব ছেড়ে দিলাম, আর কোনোদিন বাংলাদেশি নাগরিকের হিসাবে আমি গণ্য হব না। ভারতের হোক কিনা সেটা পরে হবে, আদৌ হবেন কিনা, কিন্তু আপনি ঘোষণা করে দিলেন আমি বাংলাদেশি নাগরিকত্ব ছাড়ছি। এবার কি কি ডকুমেন্ট দিতে হবে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। আদৌ কি ডকুমেন্ট দিতে হবে? না মুখ দেখালেই হয়ে যাবে, না হিন্দু বাঙালি বললেই হয়ে যাবে, না শান্তনু ঠাকুর মুখে বলে দিলেই হয়ে যাবে। ডকুমেন্ট কি আদৌ লাগবে? 3 নম্বর পাতার 3 নম্বর সেকশন বলছে এভরি অ্যাপ্লিকেশন মেড আন্ডার দিস রুল শ্যাল বি অ্যাকম্পানিড বাই, মানে এই অ্যাপ্লিকেশনের সঙ্গে সঙ্গে এই ডকুমেন্টগুলো দিতেই হবে। শ্যাল বি অ্যাকম্পানিড বাই, এটা অপশনাল নয়, ইচ্ছে হলে দেব না হলে দেব না এরকম কিছু লেখা নেই। শ্যাল বি অ্যাকম্পানিড বাই মানে ম্যান্ডেটরি। এই ডকুমেন্ট যেগুলো চাওয়া হয়েছে এগুলো আপনাকে দিতেই হবে। কোন সেই ডকুমেন্ট? A copy of any one of the documents specified in Schedule 1A. Schedule 1A তে যেই ডকুমেন্টের উল্লেখ আছে তার একটা ডকুমেন্ট দিতে হবে। কি সেই ভয়ঙ্কর ডকুমেন্ট? শিডিউলে কোন ভারতের ডকুমেন্ট নয়, শিডিউলে 1A মানে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের ডকুমেন্ট। কোন কোন ডকুমেন্ট সেইগুলো পড়ে শোনাচ্ছি। এই হলো শিডিউল 1-এ কি কি ডকুমেন্ট লাগবে। কপি অফ দ্য পাসপোর্ট ইস্যুড বাই আফগানিস্তান or বাংলাদেশ or পাকিস্তান। নিজেরা মনে মনে বলবেন আপনার কাছে বাংলাদেশের ভিসা আছে, পাসপোর্ট আছে। যে সমস্ত মতুয়া ভাই বোন, মতুয়া গুরুজনেরা, নমশূদ্র বাঙালি, উদ্বাস্তু বাঙালি বলছেন এই সিটিজেনশিপ হয়েছে, আইন পাস হয়েছে, নাগরিক হয়ে গেলাম, কার কাছে, যদি কারোর কাছে বাংলাদেশি পাসপোর্ট থাকে মনে মনে বলুন তো কারোর কাছে আছে? কারোর কাছে নেই, অধিকাংশের কাছে নেই। 2, রেজিস্ট্রেশন সার্টিফিকেট or residential permit issued by the foreigners regional registration officers FRO or foreigners registration officer FRO in India। আপনি কারদার পেরিয়ে চলে আসার পর ভারত সরকারের ফরেনার্স রেজিস্ট্রি অফিসে গিয়ে বলেছিলেন যে আমি ভারতে থাকতে চাই, এরকম কেউ বলে থাকলে তার ডকুমেন্ট, এরকম বলেছে মাত্র 187 জন, অন্য কেউ নয়। পশ্চিমবঙ্গের মাত্র 187 জন FRO-তে বা FRO-তে অ্যাপ্লিকেশন করেছিল, বাকিরা নয়। তাহলে প্রথম দুটো ডকুমেন্ট কি বললাম? বাংলাদেশ বা পাকিস্তানের পাসপোর্ট। 2, FRO-তে বা FRO-তে রেজিস্ট্রি যে করা হয়েছিল তার সার্টিফিকেট। 3, বার্থ সার্টিফিকেট issued by a government authority in Afghanistan or Bangladesh or Pakistan। বাংলাদেশ সরকারের বা তৎকালীন পাকিস্তান সরকারের ইস্যু করা জন্ম সার্টিফিকেট। 4 নম্বর, বাংলাদেশ সরকার বা পাকিস্তান সরকারের ইস্যু করা স্কুল সার্টিফিকেট। Any kind of identity proof
issued by government of Bangladesh or Afghanistan or Pakistan. বাংলাদেশ বা পাকিস্তানের কোন লাইসেন্স, কোন সার্টিফিকেট, জমি বাড়ির দলিল বা ভাড়ার রসিদ আপনার না থাকলে আপনার বাবার বা আপনার ঠাকুরদার, তাহলে কি বললাম, দিতেই হবে কোন ডকুমেন্ট? বাংলাদেশ বা পাকিস্তানের যে কোনো একটা ডকুমেন্ট, হয় পাসপোর্ট, নয়তো সেখানকার রেশন কার্ড, নয়তো সেখানকার ড্রাইভিং লাইসেন্স, নয়তো সেখানকার স্কুল সার্টিফিকেট, নয়তো সেখানকার বার্থ সার্টিফিকেট, নয়তো সেখানকার জমি বাড়ির দলিল। এবার বলুন তো, শান্তনু ঠাকুর বা আপনার সাংসদ বা জগন্নাথ সরকার বা অমিত শাহ এটা কি আপনাকে বলেছিল নাগরিকত্বের জন্য আবেদন করতে গেলে বাংলাদেশ বা পাকিস্তানের ডকুমেন্ট লাগবেই লাগবে, কোনো ইচ্ছা অনিচ্ছা নয়, আবেদন করতে গেলে ডকুমেন্ট দিতেই হবে, এটাকে বলেছিল? কোথাও বলেছে? টিভি চ্যানেলে বলেছে? মিথ্যে কথা বলেছে। আপনি জেনে গেলেন আপনার সাংসদ আপনাকে মিথ্যে কথা বলেছে। বাংলাদেশ বা পাকিস্তানের ডকুমেন্ট আপনি জমা না করলে আপনার নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন না। বাংলা পক্ষ আইন পড়ে শোনালো। কারো সন্দেহ আছে? সন্দেহ থাকলে এগিয়ে আসবেন। কারো সন্দেহ থাকলে, কোন মতুয়া বাঙালি, কোন নবসূত্র বাঙালি, কোন উদ্বাস্তু বাঙালি সন্দেহ থাকলে এগিয়ে আসবেন। আমরা চ্যালেঞ্জ করে আইন পড়ে শোনালাম, নাগরিকত্বের জন্য আবেদন করতে গেলে বাংলাদেশ বা পাকিস্তানের ডকুমেন্ট আপলোড করতেই হবে। আপনার ইচ্ছা বা অনিচ্ছা নয়, করতেই হবে, ম্যান্ডেটরি। এটা শিডিউল 1 এর ডকুমেন্ট। শিডিউল 1 কি? ভারতের যে কোনো ডকুমেন্ট। এটা সহজ, কারণ সবার কাছে আধার কার্ড আছে, সবার কাছে ভোটার কার্ড আছে, সবার কাছে রেশন কার্ড আছে, জমি বাড়ির দলিল আছে। ভারতে যে 2014 সালের 31 ডিসেম্বরের আগে এসেছেন তা প্রমাণ করতে হবে এই 1B মানে শিডিউল 1B অর্থাৎ ভারতীয় ডকুমেন্ট দিয়ে। এই আইনটাই কি বলা হয়েছিল? কেন এই আইন তৈরি? ধর্মীয় নির্যাতনের বলি হয়ে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে বা বাংলাদেশ থেকে যারা দাঙ্গার বলি হয়ে, ধর্মীয় নির্যাতনের বলি হয়ে যে সমস্ত ধর্মীয় সংখ্যালঘুরা ভারতে আশ্রয় নিয়েছেন তাদের নাগরিকত্বের জন্য সুযোগ দেওয়া হবে, সেই জন্য এই আইন তৈরি। তাহলে এবার বলুন, যে দাঙ্গার বলি হয়েছে, যার বাড়ির পরিবারের মহিলা ধর্ষিতা হয়েছে, যে রাতের অন্ধকারে চলে এসেছে, যে ধর্মীয় নির্যাতনের বলি হয়েছে, যে দেশভাগের বলি, যার বুকে দেশভাগের ক্ষত লেগে আছে, যে বাধ্য হয়ে কাঁটাতার পেরিয়ে চলে এসেছে, সে পাকিস্তান বা বাংলাদেশের ডকুমেন্ট কোথায় পাবে? কারোর কাছে আছে? কেউ বলতে পারবেন? কেউ এসে বলতে পারবেন? আপনারা ভুল বোঝাচ্ছেন। আমাদের সকলের কাছে বাংলাদেশ বা পাকিস্তানের ডকুমেন্ট আছে। কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। হাতে গোনা 2-1 জনের কাছে থাকলে থাকতে পারে, 99% মানুষের কাছে নেই, এটা গ্যারান্টি দিয়ে বলছি। তার মানে বিজেপি আপনাকে ভুল বুঝিয়ে ভোট নিয়েছে, বিজেপি আপনাকে ভুল বুঝিয়েছে। শান্তনু ঠাকুর নিজে ভোটের লোভে, আমাদের ভাবতে লজ্জা হয়, উনি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বংশধর। যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুররা বলতেন শিক্ষার জন্য, বলতেন উদ্বাস্তু বাঙালির উন্নতির জন্য, বলতেন মতুয়া সমাজের উন্নতির জন্য, বলতেন শিক্ষার কথা, বলতেন যে জাতির দল নেই সে জাতির বল নেই, সেই বংশের একজন ভোটে জেতার জন্য লাখ লাখ উদ্বাস্তু বাঙালির জীবন নিয়ে ছেলেখেলা করেছে। এই কাগজ পড়ে কি মনে হচ্ছে ছেলেখেলা করছে কিনা? ছেলেখেলা করছে কিনা? মিথ্যে বলছে কিনা? এই কাগজ নিয়ে বলছি, শান্তনু বাবু, আপনি বনগাঁর সাংসদ, আপনি গণ্যমান্য বাঙালির আইকন একটা পরিবারের সন্তান, আপনি আপনার সৎ সাহস আছে নিশ্চয়ই, আপনি আইনটা একবার আপনার ভোটারদের সামনে পড়ে শোনাবেন। আমরা একটা খোলা চ্যালেঞ্জ দিচ্ছি, আমরা কোনো মুখের কথা বিশ্বাস করি না। শান্তনু বাবু, আপনি ঠিক বলে থাকলে আপনি আইনটা পড়ে বাঙালির সামনে, আপনার ভোটারদের সামনে প্রকাশ্যে আইনটা পড়ে পড়ে শোনান আর মানে করে করে শোনান, তাহলে দেখবো
আপনি কতটা সত্য কথা বলছেন না মিথ্যা কথা বলছে। আপনার ভোটাররা উদ্বাস্তু বাঙালি, নবশূদ্র বাঙালি, মতুয়া বাঙালিরা সকলে নিজেরাই বুঝে নেবে কোনটা ঠিক কোনটা ভুল, কে ঠকাচ্ছে আর কে পক্ষে আর কে বিপক্ষে। 1C তে কি দিতে হবে? 1C হচ্ছে সেলফ এফিডেভিট, মানে কোর্টে নোটারি করা একটা সেলফ এফিডেভিট, যেখানে লিখতে হবে আমি বাংলাদেশ বা তৎকালীন পাকিস্তান থেকে ধরুন 1967 সালে আমি ভারতে প্রবেশ করেছি, আমি এতদিন ভারতে আছি, আমাকে নাগরিকত্ব দেয়া হোক। আবেদন করতে বা সেলফ সার্টিফিকেট বা এফিডেভিটে তখনই মূল্য আছে যদি আপনার কাছে পাকিস্তান বা বাংলাদেশের কাগজ থাকে, না হলে কোনো আবেদন করতে পারবেন না, কোনো আবেদন করতে পারবেন না। যদি কেউ ভুল বোঝায় যে আবেদন করতে পারবেন, সে আপনাকে মিথ্যে বলেছে। তার কাছে গিয়ে প্রশ্ন করুন কোথায় লেখা আছে যে কোনো ডকুমেন্ট লাগবে না। বাংলা পক্ষ বুঝিয়ে গেল ডকুমেন্ট লাগবে, আইন পড়ে শুনিয়ে গেল। কেন মিথ্যে কথা বলছো ভাই? শান্তনু ঠাকুর টিভিতে বলছেন শুনলাম 1971-এর পরে যারা এসেছে 1971 থেকে 2014 তাদের আবেদন করতে হবে। 1947 থেকে 71 যারা এসেছে তাদের আবেদন নাকি করতে হবে না। শান্তনু ঠাকুর ডবল এমএ, উনি নিজে টিভিতে বলেছেন আমি ডবল এমএ, আমি সব আইন বুঝি। শান্তনু বাবু, কোথায় লেখা আছে 1971-এর কথা? এই কাগজে কোথাও লেখা আছে 1971-এর কথা? কোথাও লেখা নেই 1971-এর কথা। 1947-এর পর থেকে 2014 যারা এসছে তাদের প্রত্যেককে ওরা বলছে অবৈধ। আমরা অবৈধ মনে করি না, আমরা ভারতের নাগরিক, আমরা ভোট দিই। আমরা অবৈধ হলে আমার ভোটে যেতা, তুমি বৈধ সাংসদ হলে কি করে? প্রধানমন্ত্রী বৈধ হলো কি করে? বাঙালি রক্তে স্বাধীন ভারত, আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে ভারত স্বাধীন করেছিল। গুজরাটিরা নাগরিকত্বের কাগজ দেখবে বলে সেই জন্য বীর সুভাষ লড়েছিল, সেই জন্য মাতঙ্গিনীরা লড়েছিল, সেই জন্য গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুরদের লড়াই যে গুজরাট থেকে এসে দিল্লি থেকে এসে বলবে বাংলাদেশ পাকিস্তানের কাগজ দেখাও, এই জন্য বাঙালি লড়েছিল। আমরা ভোট দিই, আমরা এখানে আছি, আমরা বাঙালি জাতির সন্তান, আমাদের আধার কার্ড আছে, আমাদের ভোটার কার্ড আছে, আমরা নাগরিক, সুযোগ সুবিধে ভোগ করি। আমরা তো সকলে নাগরিক। আপনার বিশ্বাস হয় না আপনি নাগরিক? আপনাকে কংগ্রেস কোনোদিন বলেনি আপনি বেনাগরিক, আপনাকে সিপিএম বলেনি আপনি নাগরিক নয়, আপনাকে তৃণমূল বলেনি আপনি নাগরিক নয়, আপনাকে বাংলা পক্ষ বলেনি আপনি নাগরিক নয়। আপনাকে নাগরিকত্ব দেওয়ার লোভ দেখিয়ে নাগরিককে নাগরিক বানাবে বলে আপনাকে বিজেপি বলছে আপনি অবৈধ বাংলাদেশি, আপনি অবৈধ পাকিস্তানি, আপনি ভারতের কেউ নয়। আপনাকে প্রথমবার অবৈধ কে বলল? ওই বিজেপি, অন্য কেউ বলেনি। বলছে ঘোষণা দিয়ে বলো আমি অবৈধ। কেউ রাজি? অনেক উদ্বাস্তু বাঙালি শুনছেন নিজেকে অবৈধ বাংলাদেশি বলতে, কেউ রাজি? কেউ রাজি? যারা দূর থেকে শুনছেন মনে মনে হলো বলবেন, সত্যাহত্যারে চিৎকার করে বলবেন, কেউ নিজেকে অবৈধ বলতে রাজি? কেউ রাজি? কেউ রাজি? টোটো লাইনের দাদা রাজি? অটো লাইনের দাদা রাজি? দোকানদার দাদা রাজি? পুলিশ দাদা রাজি? কেউ রাজি যে আমি অবৈধভাবে ভারতে ঢুকেছি, আমি অবৈধ নাগরিক? কেউ বলতে রাজি? কালিদাস হয়ে নিজের ডাল নিজে কাটতে কে রাজি? আমাদের কপালে তো গাধা লেখা নেই। আমাদের গুজরাটিরা কিভাবে, দিল্লির বউরা কিভাবে
উদ্বাস্তু বাঙালির কপালে গাধা লেখা আছে? এই যে এত কাগজপত্র লাগবে, 99% মানুষের এই কাগজপত্র নেই। হাতে গোনা দু একজনে থাকতে পারে, যাদের দু একজনে আছে তারাও কি নাগরিকত্ব পাবে গ্যারান্টি? না, কোনো নাগরিকত্বের গ্যারান্টি নেই। আবেদন করলে একটা কমিটি তৈরি হবে, সেই কমিটি আপনার কাগজপত্র খতিয়ে দেখবে, তারা তদন্ত করবে, আপনাকে মুখোমুখি বসিয়ে ইন্টারভিউ নেবে, তারপর ভেবে দেখবে এবং বাংলাদেশ বা পাকিস্তানের যে কাগজ জমা করবেন সেটা ভেরিফিকেশন করবে। কেউ যদি যশোরের কোন স্কুল সার্টিফিকেট জমা করে সেটার ভেরিফিকেশন কিভাবে হবে? কিভাবে হবে? কেউ যদি খুলনার জন্ম সার্টিফিকেট জমা করে তার ভেরিফিকেশন কিভাবে হবে? কেউ যদি চাঁদপুরের জমি বাড়ির দলিল আপলোড করে তার ভেরিফিকেশন কিভাবে হবে? কিচ্ছু নেই, কোনো নাগরিকত্বের গ্যারান্টি নেই। যারা বোঝাচ্ছিল, মিষ্টি মুখ করছিল, মিষ্টি মুখ কেন বন্ধ হয়ে গেছে? প্রথম দিনে মিষ্টি মুখ দেখেছিলেন তো? দেখেছিলেন তো? মিষ্টি মুখ কেন বন্ধ হয়ে গেল? কারণ সকলে ভয় পাচ্ছে, সকলে খেলা ধরে নিয়েছে। এ আইন ভাওতা, এ আইন হিন্দু উদ্বাস্তু বাঙালির মারণ ফাঁদ। এখানে নাগরিকত্ব তো নেই, এখানে অবৈধ বাংলাদেশি ঘোষণার আইন এটা। যদি ওরা উদ্বাস্তু বাঙালির ভালোই চাইবে, ভোটের আগেই 18,000 আধার কার্ড বাতিল করলো কেন? বাতিল করেছিল কিনা? বাতিল করেছিল কিনা? 28 ক্লজে আধার আপডেট অ্যাক্ট 2016 আইন অনুযায়ী 28 ক্লজ অনুযায়ী তারা আধার কার্ড বাতিল করেছিল। কারণটা কি? রিকোয়ারমেন্টস ফর ইউর স্টে ইন ইন্ডিয়া আর নট ফুলফিলড, মানে আপনার ভারতে থাকার যোগ্যতা মান পূর্ণ হয়নি, তাই আপনার আধার কার্ড বাতিল করে দেওয়া হলো। ভোটের আগে তোলপাড় শুরু, এবারে চুপ চুপ চুপ, এখন না এখন না এখন না, যা হবে ভোটের পরে, যা হবে ভোটের পরে, এই বলে চেপে গেছে। কিন্তু আপনাকে বাংলাদেশি বলে আপনার আধার কার্ড বাতিল করেছিল। ক্লজটা ছিল 28-এ, requirements for your stay in India are not fulfilled, মানে ভারতে থাকার যোগ্যতা মান আপনি পূর্ণ করেননি, আপনি ভারতে থাকার যোগ্য নয়। আর আধার কার্ড বাতিল মানে অনেকে বিজেপির পক্ষ নিয়ে যে মোবাইল থেকে গালাগাল করছে, সেই মোবাইলে সিম বন্ধ, সেই মোবাইলে সিম বন্ধ, গালাগাল বন্ধ, ব্যাংকের কাজ বন্ধ, পোস্ট অফিসের কাজ বন্ধ, রাস্তায় বেরোবেন অবৈধ অবৈধ করে আপনাকে খেপাবে, তখন আপনি কিচ্ছু করতে পারবেন না। বিহার, ইউপি, দিল্লির লোক বহিরাগতরা বাঙালিকে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে। এবার ভাবুন তো, আপনার নাগরিকত্ব বাতিল হয়ে গেলে, আপনার আধার কার্ড বাতিল হয়ে গেলে আপনি বেরোতে পারবেন? আপনার ঠিকানা হবে ডিটেনশন ক্যাম্প না বাংলাদেশ, কেউ জানে না, কোথাও লেখা নেই। আপনার কি হবে? কোথায় যাবেন? কোথায় যাবেন? কি করবেন? দেশভাগের যন্ত্রণা আবার ফিরে আসবে। আমাদের বুকে যে দেশভাগের ক্ষত আছে, গুজরাটিরা দেখে সেই দেশভাগের ক্ষত দেখে ওরা মজা নিচ্ছে, আমাদের বেনাগরিক বানিয়ে ওরা মজা নিচ্ছে। আমরা চুপচাপ দেখব না। বাঙালি প্রতিরোধ করবে, মতুয়ারা প্রতিরোধ করবে, নমশূদ্র বাঙালি প্রতিরোধ করবে, সমস্ত উদ্বাস্তু বাঙালি প্রতিরোধ করবে। আমরা ছেড়ে কথা বলবো না। রক্ত দিয়ে কেনা মাটি, কাগজ দিয়ে নয়। আমরা কাগজ দেখাবো না, আমরা কাগজ দেখাবো না। তাই আমি অনেকক্ষণ বললাম, আইন পড়ে পড়ে শোনালাম, শান্ত
বাবু, তার যে দাদা বিধায়ক গাইঘাটার, তিনি রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বা বিজেপির কুচকাচা নেতারা যারা ছোটখাটো আছে, ছোটখাটো কুচকাচা নেতারা, তারা কি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে? করবে? কারোর দম আছে? আছে? বাংলা পক্ষকে ভুল বলার দম আছে? 2019 সালে বাংলা পক্ষ ঠাকুরনগরে আমরা সভা করেছিলাম বাঙালিকে এই সত্যগুলো বলার জন্য, এনআরসি এর সত্য বলার জন্য। সেদিন আমাদের ওপর আক্রমণ করেছিল শান্তনু ঠাকুর, তার দলবল মাইকে তার কিনে নিচ্ছিল, আমাদের মারধর করছিল, তারা বক্স বাজাচ্ছিল মাইকে নিয়ে আমাদের সবার মধ্যে। এখানে আবার 2020 সালে আমরা সভা করি, সেখানেও হামলা করে। এত ভয় কেন? বাংলা পক্ষ তো ভোটে লড়ে না, কিন্তু বাংলা পক্ষকে শান্তনু ঠাকুরের এত ভয় কেন? কারণ উনি জানেন বাংলা পক্ষ সত্য তথ্যের ভিত্তিতে কথা বলে, এদের সঙ্গে তথ্যে পারা যায় না, তাই মাইকে তার কেটে নিতে হয় মতুয়ারা নমশূদ্ররা যাতে সত্য জানতে না পারে। কোথায় গেলেন? অনেক ভুল বুঝিয়েছেন। আপনার এলাকায় কাগজ হাতে বাংলা পক্ষ দাঁড়িয়ে আছে, আপনার দেখা আমরা, আপনার পদধূলি আমরা পেতে চাই। আপনি কাগজ নিয়ে আসুন, চ্যালেঞ্জ রইল। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন তো? করবেন উনি? কাগজ দেখানো চ্যালেঞ্জ, আইন পড়ে শোনানো চ্যালেঞ্জ, বাংলা ভাষায় কাগজটা প্রকাশ করার চ্যালেঞ্জ, এবং আরেকটা চ্যালেঞ্জ আছে যে কোনো কাগজ লাগবে না, উনি একটা অ্যাপ্লাই করে দেখাবেন এবং কি কি ডকুমেন্ট লাগছে ভিডিওগ্রাফি করবেন, সেটা সবার কাছে পৌঁছে দেবেন। এই চ্যালেঞ্জ আশা করি অ্যাকসেপ্ট করবেন উনি। আর সবশেষে বলি, বাঙালি রক্তে স্বাধীন ভারতে আমরা নাগরিক ছিলাম, আছি এবং থাকবো। কেউ নাগরিকত্ব করতে পারবে না।